নমস্কার স্যার, মক ইন্টারভিউ তো নিচ্ছেন আপনারা। তা বলুন যে এই যে মক ইন্টারভিউ নিতে গিয়ে আপনাদের কি কি অভিজ্ঞতা হচ্ছে? আচ্ছা, আমি লাইফ সায়েন্সের ইন্টারভিউর হিসাবে বলছি। এটা দেখলাম যে যারা ইন সার্ভিস টিচার আছে তাদের যখন ইন্টারভিউ নিচ্ছি তাদের সঙ্গে যারা ফ্রেশার আছে অনেকটা তফাৎ আছে। তো তাদের সম্বন্ধে আমি একটাই মেসেজ দেবো, ফ্রেশারদের ক্ষেত্রে তাদের নলেজটাকে আপ টু ডেট রাখতে হবে। নলেজ প্রফিসিয়েন্সি তাদের একটুখানি ল্যাক হচ্ছে, নলেজ প্রফিসিয়েন্সি এবং জেস্টার যে প্রবলেমটা আছে সেটা সামান্য প্রবলেম হচ্ছে, কারণ তারা হ্যাবিচুয়েটেড নয়, এটা হবেই অবভিয়াসলি, ফার্স্ট টাইম তারা বলছে। কিন্তু তাও তো তাদেরকে সিরিয়াস হতেই হবে, কারণ ইন্টারভিউ তাদের কাছে বিরাট ম্যাটার করে। যদি কোয়ালিফাই করেও যায় ওদের কাছে তো 10 নম্বর নেই এক্সট্রা, যেটা ইন সার্ভিস টিচারের কাছে আছে। তো সেই জন্য ওদের ইন্টারভিউটা আরও ম্যাটার করতে, নলেজ প্রফিসিয়েন্সি খুব বাড়াতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সবই একটু একটু বাড়াতে হবে। হ্যাঁ, রিসেপটিভ বা সিচুয়েশনালও করতে হবে। তবু দেখলাম রিসেপটিভ সিচুয়েশনাল অ্যানালিটিক্যালটা অনেকের অ্যাভারেজ ভালোই আসছে, কিন্তু মেনলি ওদের প্রবলেম হচ্ছে যেটা আমাদের জেস্টারাল অ্যাপিয়ারেন্স আর নলেজ প্রফিসিয়েন্সিটা একটু ল্যাক করে যাচ্ছে। আমি যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তাদেরকে যেটাই বলবো যে আরও আপ টু ডেট হতে, আরেকটু নিজের বাড়িতে যদি প্র্যাকটিস করতে পারে এখানে ছাড়াও, সেটা নিজের বোর্ডে করুক কি খাতায় করুক বা আয়নার সামনে যদি নিজেকে নিজে ডেমো দিতে শুরু করে বেটার হবে। আর একটু বই পড়তে হবে, সেই নেট থেকে পড়ুক কি হোয়াট এভার টেক্সট বই পড়ে কোনো অসুবিধা নেই, কিন্তু নলেজ প্রফিসিয়েন্সি বাড়াতে হবে। কারণ দেখলাম যেটা টপিকের বাইরে চলে গেলেই তখন কিন্তু ওরা বলতে পারছে না, আটকে যাচ্ছে। অথচ একটা চ্যাপ্টারে কিন্তু 10খানা 20খানা করে টপিক থাকে, ওরা একটা টপিক তো সিলেক্ট করে বলছে, যেই টপিক থেকে রিলেটেড একটা টপিকে চলে যাচ্ছে সেখানে কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। এইখানে ইন সার্ভিস টিচাররা অনেকটা এগিয়ে আছে, ওরা সব দিক দিয়ে পেরেছে, ফুল মার্কস অবটেন করেছে। যদিও সব ইন সার্ভিস টিচার নয়, কিছু কিছু ইন সার্ভিস টিচার নলেজ ল্যাক দেখা গেছে, কিছু কিছু অ্যানালিটিক্যাল প্রবলেম দেখা গেছে, সেটা খুব কম, 10% টিচারের ক্ষেত্রে। 90% টিচার কিন্তু ফুল মার্কস পেয়েছে, মানে যে টোটাল যা 5টাতে ফুল মার্কস করে আমি যেটা দিয়েছি ফুল মার্কস পেয়েছে, খুব কম হলেও হয়তো 99-95% করে পেয়েছে। তো আমি ইন সার্ভিস টিচারদের সেরকম কিছু বলবো না, ওদের খালি বলবো যে যা আছে যে কোনো ল্যাকিং না হচ্ছে, যাদের যাদের বিশেষ হয়েছে আমি বলে দিচ্ছি আলাদা করে, আমি এখানে নাম বলছি না, তারা একটু নলেজ প্রফিসিয়েন্সি বাড়াবে। জেস্টার অ্যাপিয়ারেন্স সবার ঠিক আছে, একটু অ্যানালিটিক্যালটা বাড়াতে হবে, তাহলে হয়ে যাবে। ফ্রেশারদের জন্য আমার একটা মেসেজ আছে, ওদের নলেজ প্রফিসিয়েন্সি ভালো করে বাড়াতে হবে আর জেস্টার অ্যাপিয়ারেন্সটা বাড়াতে হবে। তাহলেই আই হোপ যদি কোয়ালিফাই করে ওরাও চাকরি পাবে। এরকম নয় যে শুধু ইন সার্ভিসটাই পাবে, ফ্রেশাররাও পাবে। আমি অনেককেই আশ্বস্ত করেছি, অনেকেই টেনশন ছিল এই নিয়ে, এগুলো না পাবে। তুমি ইন্টারভিউটা ভালো করে দাও, 100% তুমি যদি ইন্টারভিউ কমন পাও, নিজেকে নিজেকে নিজে কমন দিতে হবে, অ্যান্সার তুলতে হবে, নাম্বার তুলতে হবে, তাহলে কিন্তু ওদের না চাকরি হওয়ার কিছু নেই। এটাই মেসেজ দিলাম আমার তরফ থেকে। স্যার, ইংলিশের ক্ষেত্রে আমি বলতে পারি যে নলেজ প্রফিসিয়েন্সি অনেকেরই রয়েছে, সেটা মূলত সাবজেক্টের ক্ষেত্রে নলেজের প্রফিসিয়েন্সি থাকলেও জিকে যে পার্টগুলো রয়েছে সেগুলো অনেকেই ধারণা নেই। খুব সাধারণ কিছু প্রশ্ন যেগুলোর বাস্তব অভিজ্ঞতা থাকা দরকার, পঞ্চায়েত ব্যবস্থা বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রস্তাবনা রয়েছে, ইন্ডিয়ান আমাদের যে ভোট প্রদান পদ্ধতি রয়েছে ইত্যাদি, এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের একটু ধারণা থাকা দরকার। তাই নিজের সাবজেক্টের সঙ্গে সঙ্গে সেগুলো একটু পড়াশোনা করতে হবে, যেগুলো অনেকেই এখনও পর্যন্ত তৈরি করে উঠতে পারেনি। তবে এটা দেখা গেছে যে প্রথমবারে যারা ইন্টারভিউ দিতে এসেছিলেন, তারপরে যখন সেকেন্ড টাইম বা থার্ড টাইম যারা আসে, তারা কিন্তু এই বিষয়গুলোতে অনেকটা ইমপ্রুভড হয়েছে। আর একটা বিষয় এখানে সবথেকে বড় যে দিকটা দেখা হচ্ছে যে ক্লাস ডেমনস্ট্রেশনের যে বিষয়টা, তো অনেকেই কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশন করতে গিয়ে বেশ কিছু জড়তার সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ পড়ানোটা নিজের বুঝতে পারছি, নিজে পড়তে পারছি ঠিক আছে, কিন্তু যখন সেটা কাউকে পড়াচ্ছে বা যখন তিনি ক্লাস নিচ্ছেন, সেক্ষেত্রে সাবলীলতা এখনও পর্যন্ত ঠিকমতো প্রকাশ পাচ্ছে না, ব্ল্যাকবোর্ডের যে ইউজ সেটা সঠিকভাবে হচ্ছে না। তাই এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু সম্ভব নয়। কারো কারো ক্ষেত্রে গলার ভলিউম এতটাই কম, অথবা ওয়ে অফ ডেলিভারেশন, তিনি ঠিক যেটা বোঝাতে চাইছেন সেটা সেইভাবে বলতে পারছেন না, সেক্ষেত্রে কখনো কখনো আটকে যাচ্ছে। অথবা তাদের যে অ্যাপিয়ারেন্স, জেস্টারাল যে অ্যাপিয়ারেন্স রয়েছে সেটাও সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। কখনো কখনো কেউ একদম হয়তো এক জায়গায় দাঁড়িয়েই কথা বলছেন, বোর্ডটাকে ঠিকমতো ইউজ করছে না। এইগুলো কিন্তু বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে। এটা আবারও বলছি যে যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম যারা ডেমনস্ট্রেট করছেন, তাদের কিন্তু এই বিষয়গুলো বেশ কিছুটা ইমপ্রুভ হচ্ছে। তাই প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই ইমপ্রুভ করা সম্ভব। নিজে রেকর্ডিং করে নিজে দেখেও যদি কেউ সেটা শিখতে পারে সেটা ভালো, অথবা আর একটু বেশি করে প্র্যাকটিস করলে কিন্তু এটার ইমপ্রুভমেন্ট সম্ভব হবে। ওকে স্যার, আপনি আমি প্রাইমারির ইন্টারভিউ নিলাম আজকে। এখন এই আজকে যারা প্রাইমারিতে ইন্টারভিউ দিয়েছে এদের ম্যাক্সিমামই এটা ফার্স্ট টাইম ইন্টারভিউ এদের। তো এরা কখনো এর আগে ইন্টারভিউ দেয়নি, কিন্তু প্রাইমারির ইন্টারভিউ পুরো সিলেবাসটা, প্রাইমারির সিলেবাসটাই এদের এখনও পর্যন্ত কারোর
ধারণা ছিল না আজকের। তো সেইটা আজকের ওদেরকে বলাও হয়েছে, ওরা প্রাইমারির যে কী বই আছে তাদের কী আছে, কারণ একজন বোর্ডে লিখছে যে আমি চতুর্থ শ্রেণীর ডেমনস্ট্রেশন দিচ্ছি, কিন্তু সে যে জিনিসটা পড়াচ্ছে সেটা আদৌ ভরেনি। এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে, সেটা ওদেরকে বলেছে। আর বোর্ড ইউজটা, কারণ এর আগে এদের এই অভ্যাসটা ছিল না, যার জন্য এরা প্রপারলি বোর্ড ইউজ কেউ করতে পারেনি। তো সেটা অবশ্যই ওদেরকে করতে হবে, কারণ প্রাইমারির রিক্রুটমেন্টের প্রসেসে যে ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনে যে 10 মার্কস আছে এর উপরেই বেসিক্যালি জবটা ডিপেন্ড করছে। সুতরাং ডেমনস্ট্রেশনটা একটা ভাইটাল। আর ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে সবারই একটা সমস্যা আছে যে স্যার আমাদেরকে কি টপিক দেওয়া হবে পড়তে। তো বেসিক্যালি আমিও আজকে ওদের ইন্টারভিউ নেওয়ার সময়ও বলে দিয়েছি যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ডেমনস্ট্রেশন রেডি করে রাখবে, প্লাস যদি তোমাকে পার্টিকুলার উল্লেখও করে দেয় সেক্ষেত্রে কি বলতে হবে সেটাও ওদেরকে বলা হয়েছে। কিন্তু ডেমনস্ট্রেশনটা প্র্যাকটিস কেউই নেই, কারোরই ছিল না। বিশেষ করে বোর্ড ইউজটা, বোর্ডে কাজ অবধি আমি কীভাবে যাব, বা টপিক চয়েসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে আমি যে ডেমনস্ট্রেশনটা দিচ্ছি ওখানে যে ইন্টারভিউয়াররা বসে আছে তাদের জন্য নয়, তারা ওখানে বাচ্চাদেরকে আমি পড়াচ্ছি। সুতরাং একটা ক্যাচি টপিক যাতে হয় সেইটা খেয়াল রাখতে হবে, এইটা ওদেরকে বলা হয়েছে। প্যারালালি আরেকটা জিনিস হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে যে অপশানটা থাকবে যে ডেমনস্ট্রেশনে তুমি যে টপিকটা পড়াবে, ইন্টারভিউয়াররা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই টপিকের উপরেই কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন করবে। সুতরাং যেটা তুমি টপিককে ডেমনস্ট্রেশন হিসেবে বেছে রাখবে, প্রিপারেশান নেবে, তার সম্বন্ধে কিন্তু একটা বিস্তারিত ধারণা রাখতে হবে। এটা প্রাইমারিতে আজকে ওদেরকে আমি বলেছি, তো ওরা সেটা মেনটেন করুক। তবে আজকে প্রায়ই নতুন দেখলাম, ওরা আস্তে আস্তে ডেমনস্ট্রেশন দিলে অনেকটা ডেভেলপ হবে। ফিরোজ স্যার, জিকের নলেজের ব্যাপারে, কারণ সাধারণত পশ্চিমবঙ্গ বা আদার্স যে জিকের রিলেটেড যে নলেজ, সেখানে আপনি এদের কি ধরনের অবস্থা দেখলেন? যারা ফিজিক্যাল সায়েন্সের ইন্টারভিউ দিতে এসেছিল তাদের মধ্যে ম্যাক্সিমামের মধ্যে জিকের যে প্রশ্নগুলো বা তার ডিস্ট্রিক্টের যে এরিয়া বা তার এরিয়াতে কী কী ফেমাস ব্যাপার আছে বা কোথাও কিছু জিআই ট্যাগ পেয়েছে কিনা, এই জায়গাগুলোতে ওদের অনেকটাই নলেজের কিন্তু অভাব আছে। ঠিক আছে, তো ওই জায়গাগুলোকে আমার মনে হয় রেডি করাটা অনেক বেটার হবে। এছাড়াও যারা ফিজিক্যাল সায়েন্সের ইন্টারভিউ দিতে এসেছে, ধরুন কারোর ফিজিক্স ছিল কিন্তু তাকে যখন কেমিস্ট্রির কিছু বেসিক জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে, সে কিন্তু ঠিকঠাক করে আনসার দিতে পারছে না। মানে তাকে আমি এক্সাক্ট ডেফিনেশন বলতে বলছি না, কিন্তু সে যেটা বোঝে সেই বোঝানো জিনিসটাকেও ঠিক করে কিন্তু এক্সপ্রেস করতে পারেনি। এবং যখন ডেমনস্ট্রেশনের সময় অনেকে কি করছে, খুব একটা জটিল টপিক সিলেক্ট করে নিচ্ছে। ঠিক আছে, যেরকম আলো চ্যাপ্টার পড়াতে গিয়ে অনেকে কি করছে, গলীয় দর্পণ থেকে শুরু করছে। এবার গলীয় দর্পণ একটা বাচ্চাকে যখন পড়াতে যাবে, তখন যদি হঠাৎ করে গলীয় দর্পণ আমি শুরু করি, তো সেটা অনেকটা বোঝানোতে আমার সুবিধা হয় না। তো সেই জন্য তাকে আগে সমতল দর্পণ বা কিছু রিফ্লেকশন বা প্রতিফলনের ওপরে কিছু জিনিসকে আমার মনে হয় ফোকাস করাটা বেশি গুরুত্বপূর্ণ হবে। এরকমভাবে কেউ ইলেকট্রিসিটিতে হঠাৎ করে কেউ মানে প্যারালাল কানেকশন, সিরিজ কানেকশন কি, এগুলো নিয়ে ডেমনস্ট্রেশনে চলে আসছে। আমার মনে হয় সেটাই যাওয়ার আগে ইলেকট্রিসিটি কী জিনিস, চার্জ কী জিনিস, কীভাবে আসছে জিনিসটা, একটা বাচ্চা কীভাবে সেটার সাথে রিলেট করতে পারবে ডেলি লাইফে। এবং সায়েন্সের ক্ষেত্রে কী হয়, অনেক নোন জিনিস আছে আমাদের চারিপাশে, যেগুলো মানে আমরা সবাই মানে সব কিছুর মধ্যেই সায়েন্সের মানে কেমিস্ট্রিরও জিনিস হতে পারে, যেটা ফিজিক্সের হতে পারে, প্রচুর এক্সাম্পলে ভরা। তো সেই জায়গা থেকে আমরা আননোন জিনিসে যাব, সেটা হওয়াটা আমার মনে হয় বেশি ইম্পর্ট্যান্ট। তো এই জায়গাগুলোতে অনেকটাই ল্যাকিং আছে। থ্যাংক ইউ স্যার।